সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো না, টগর ফুলের এত সুন্দর গন্ধ ছড়িয়েছে, গোটা বাড়ি মমো করছে। টগর ফুলের খুব সুন্দর গন্ধ হয়। গাছটা তো আমার শ্বশুর বাবা লাগিয়েছিল, আর এত সুন্দর ফুল হয়েছে। যখন লাগিয়েছিল তখন কিন্তু ফুলটা হয়নি, বাবা দেখেও যেতে পারেনি। যাই হোক, বাবার লাগানো এই গাছটা আমি যত্ন করে রাখার চেষ্টা করব। কিছুদিন আগে গাঁদা ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে, খুব খারাপ লেগেছিলো আমার। তো টগর ফুলের গাছটাও কিন্তু হেলে গেছিলো, তো আমি এটাকে ঠিক সোজা করে রেখেছিলাম। তারপরে এই যে এখন ফুল দিয়েছে বেশ, না হলে এটাও কিন্তু ভেঙে যেত, এত ঝড় বৃষ্টি হয়। সকালের বাসি কাজকর্ম শুরু করে দিলাম। সত্যি কথা বলতে গেলে শরীরে এক প্রকারের জং পড়ে গেছে এই 2 মাসের মানুষ তো অভ্যাসের দাস, যেটা অভ্যাস করানো হয়। এতদিন পিসি সকালবেলা উঠেই উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে নিয়েছে, কারণ আমার উঠতে একটু লেট হয় সেই জন্য। তো পিসি যেহেতু ঝাড় দিত 2 মাস, কিন্তু আমার খুব একটা ঝাড় দিতে হয়নি, শুধুমাত্র বিকালে করে আমি মাঝে মাঝে দিয়েছি। পিসি বিকালে ঝাড় দিত না, তো আমি কিন্তু বিকালে করে দিয়েছি। তবে সকালের ঝাড়ুর থেকে বিকালের ঝাড়ুর খুব একটা খাটনি হয় না, সকালেটা বেশি খাটনি হয়, অনেক জায়গা ঝাড় দিতে হয়। আর বিকালে শুধুমাত্র উঠোনটা ঝাড় দিলেই হয়ে যায়। শরীরে সত্যিই এক প্রকারের জং পড়েছে, বিশ্বাস করো। আমার কি কষ্ট হচ্ছে উঠোন ঝাড় দিতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কষ্ট মানে কোমর ব্যথা, দেখো না, কোমরে ধরে ধরে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। তোমরা বলেছিলে যখন আমার বাবু হয়েছিল তখন আমি প্রচুর কাজ করেছি, তোমাদের হয়তো মনেও আছে। তখন বাবা অসুস্থ ছিল, খুশ এত ছোট ছিল, তখন কিন্তু আমি প্রচুর কাজ করেছি। তোমরা অনেক বলেছিলে প্রিয়া এখন বুঝবে না, পরে বুঝবে। তখন কিন্তু খুব একটা কোমর ব্যথা হয়নি, তখন পুরো রানিং কাজ করছি। আর কিছু মাস 2 মাস বসা থাকায় আমার কোমরে সত্যি এত ব্যথা হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। খুব কষ্ট হয়েছে আজকে ঝাড় দিতে, প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে এই উঠোনটাই ঝাড় দিতে। আবার রাস্তা আছে, ওইদিকে সামনেটা আছে। তো যাই হোক, আস্তে আস্তে আবার অভ্যাসে পরিণত হবে, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো মানুষ তো অভ্যাসেরই দাস, যেই কথাটা প্রথমে বললাম। এতদিন অভ্যেস ছিল না, পিসি ঝাড় দিত বলে আমার খুব একটা চাপ ছিল না। সন্ধ্যেটা ঝাড় দিতাম, এই সামান্য উঠোনটা ঝাড় দিলেই আমার হয়ে যেত। তো আজকে কাপড় ধুতে কষ্ট হবে, হাত ব্যথা করবে, এটা প্রথম দিন তো, অনেক দিন পর এই কাজগুলো করছি। কাপড়ও ধুতে হয়নি, উঠোনটাও ঝাড় দিতে হয়নি, বাকি সব কাজ আমি কিন্তু করেছি, বাসন ধোয়ার থেকে ধরে সব কাজই করেছি। আর সবথেকে বড় কথা, তোমরা কিন্তু এতদিনের ভ্লগে আমার এই উঠোন ঝাড় দেওয়ার কাপড় ধোয়াটা মিস করেছো। করিনি আসলে, সময় তো থাকেই না। তারপরেও যেহেতু পিসি করে ফেলে, আমার আর করতে হয়নি। বাকি যেই কাজগুলো, যেমন রান্না বান্না, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, বাচ্চাদের দেখা, এই যে তারপরে তো একটা সংসারে তো নানান কত কাজই না থাকে, সমস্ত কাজই কিন্তু করেছি। কাপড় ধোয়া আর উঠোন ঝাড় দেওয়াটা আমার করা হয়নি। তো এই দুটোই আজকে ভীষণ কষ্ট হয়েছে, সত্যি বলছি। এদিকে দেখো, 1 বাটি কুমড়োর তরকারি, মিষ্টি কুমড়োর তরকারি, গাছ থেকে কুমড়ো পেরেই বানানো হয়েছে। কুমড়োটা পাকেনি, তার জন্য না খুব খারাপ লেগেছে খেতে, একদম ভালো লাগেনি। এটা পিসি বানিয়েছিল, ভাজা হয়নি, কেমন একটা ঘন্ট ঘন্ট হয়েছে। আর কুমড়োটা এক ফোঁটাও টেস্ট ছিল না, গাছের কুমড়োটা যেহেতু কাঁচা ছিল। তো পরে না আমি ফেলে দিয়েছি, তো মনেই ছিল না, তাই বাটিটা সরিয়ে রাখলাম। পরে ওই বাইরে ডাস্টবিনে ফেলবো, তারপরে বাটিটা এনে ধোবো। তো চলো, আমার মিষ্টি কুমড়ো কিন্তু খুব প্রিয়, যে কোনো ঘন্টে লাবড়ায় খুব প্রিয়, কিন্তু না পাকলে তো ভালো লাগে না। মিষ্টি কুমড়া পাকলে গন্ধ বার হয়। আর আজকের বাসনটা দেখো আমি এখানেই মেজে নিচ্ছি, আর বাইরে অবধি নিলাম না। এত সুন্দর বড়মশাই ব্যবস্থা করে দিয়েছে, বাইরে কেন যাই বলো? হ্যাঁ, অবশ্যই যাব, বেশি বাসন হলে তো যেতেই হবে। অল্প কয়টা বাসন, তাই আমি এখানেই ধুয়ে নিলাম। প্রথম সুবিধাটাকে নিচ্ছি, যখন আর ভালো লাগবে না তখন ওই বাইরেই গিয়ে মাজবো। আমার বাইরেই ভালো লাগে, কেন বলো তো? ছড়িয়ে ছিটিয়ে বাসন মাজা যায়, ভালো করে মাজা যায়। আর বেসিনে অল্প জায়গার মধ্যে একদম ভালো লাগে না আমার। আমরা তো গ্রামের মানুষ, কলের পাড়ে মেলে ঢেলে বাসন ছড়িয়ে ছিটিয়ে বাসন ধুয়ে অভ্যস্ত মানুষ। তো হঠাৎ করে বেসিন না, যাই হোক, ফ্ল্যাটে তো আমার গেছিলাম যখন, তখন কিন্তু একটা অভ্যেস হয়েইছে বলতে পারো। তো সেই জন্যই আমি আজকে ভাবলাম না, অল্প কটা আছে যখন মেজেই ফেলি। তো দেখো, আমার বাসন রাখার র্যাকটা ওখানে রাখাতে কত সুবিধা হয়েছে। একবারে জল ঝরিয়ে নিয়ে আমি অল্প জলটাকে, বাসনটাকে ঝাঁকা দিয়ে তারপর আমি ওখানে রেখে দিচ্ছি। তারপর আস্তে আস্তে জল বেসিনেই পড়ে যায়, টুপটুপ করে, যেটুকু জল বাসনে থাকে না কেন। তো বাসনটা ধুয়ে আমি জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি। চলো, সংসারের কাজ করতে করতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আজ 2 বছর হলো ইউটিউবে আসার পর আমার যার যার সাথে সম্পর্ক হয়েছিল, আমি সব সম্পর্ক থেকে বেরিয়ে আজকে আমি একা হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, একদম একা আছি। তার কারণ ছিল আমার সেই ক্রাউড ফান্ডিংটা। তারপরে তো অনেক মুখোমুখি হয়েছি নেগেটিভ কমেন্টসের, প্লাস আমার নিজের লোকগুলো আমাকে ভুল বুঝছিল। নিজের লোক বলতে আমার সাথে যারা মিশেছে, আমার ইউটিউবে আসার পর যাদের যাদের সাথে আমার সম্পর্ক হয়েছে, তো অনেকেই আমাকে ভুল বুঝেছে। তো
কি বলবো, আর কিছু বলার নেই, ওই পুরনো কথা আমি তুলতে চাই না। ওই ব্যাপারটার পর থেকে সবাই আমাকে ভুল বুঝেছে, ইভেন অনেক ভিউয়ার্স আমার থেকে সরে গেছিলো, কিন্তু আমি জানি আমি ঠিক ছিলাম। তো তার জন্য দেখো আবার আমি মানুষের ভালোবাসা জয় করতে পেরেছি। এখন কিন্তু সেই পুরনো কাসুন্দি কেউ ঘাটে না, ঘাটলেও 2-1 আসে, তা আমি তো একদম ইগনোর করে দিই। তারপরে আমি ফ্ল্যাটে থাকাকালীন মহাকাল বাড়িতে গেছিলাম, সেখানে পুজো দিয়েছি, কারণ আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম ওই সময়টা। কারোর সাথে সম্পর্ক নেই, ভালো সাজেশন দেবে সেরকম কেউ নেই, শুধুমাত্র আমার কিছু দিদি, 2-1 দিদি ছিল আমার পাশে ছিল। তারা আমাদের দেশে থাকে না, বাইরে থাকে। আর একজন আমার দুর্গাপুরের দিদি আছে, ওই দিদি, এরা ছিল আমার তখন ভরসা। মানে এরা আমাকে এত সাহস দিয়েছে, এত ভরসা দিয়েছে। তো এই যে এরপর আমার যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে বা সম্পর্ক নেই আজকে, তাই আমি কি বলতো, আমার এখন আর নতুন করে কারোর সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে না। আমি একা আছি, কোনো প্রবলেম হলে আগে যেমন একে জিজ্ঞাসা করতাম, তাকে জিজ্ঞাসা করতাম, এখন আর আমি কাউকে জিজ্ঞাসা করি না। নিজের প্রবলেমটাকে আমি নিজেই ফেস করে তার সলিউশন খুঁজি, কারণ আমাকে তো একাই চলতে হবে। একা এসেছি, পৃথিবীর ছেড়ে একা যাব, তাই এটা ভেবেই কি বলতো, আমি আর কারোর সাথে সম্পর্ক নতুন করে করি না। যখন নতুন ইউটিউবে এসেছিলাম, সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম, প্রচুর আমার লোকজন হয়েছিল। আমি কারোর নাম নিচ্ছি না, সো কেউ গায়ে মেখো না। মানে যারা দেখছো আমার ভিডিও, যাদের মনে হচ্ছে আমার সাথে সম্পর্ক নেই বা খারাপ হয়েছে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাপরে, সকাল থেকে একদম নাকে মুখে লেগে গেছে। আসলে 2 দিন একটু কষ্ট হবে, কারণ এগুলো তো আমারই কাজ, আমি তো এগুলো করতাম, কিন্তু এই যে বেশ কিছুদিন ধরে তো অল্টারনেট করে কাজ করা হচ্ছে, তো সেই জন্য কিন্তু এতগুলো কাজ মনেই হচ্ছে না। আজকে একটু নাকে মুখে লাগলো, 1-2 দিন করলে আবার ঠিক হয়ে যাবে। তাও ঠাকুর ঘরে ঢুকতেও পারলাম না, ঠাকুর ঘরটা পরিষ্কারও করতে পারলাম না। ভাবলাম স্নান করে একবারে পুজো দিয়ে আসবো। এদিকে তো আয়ুষের স্কুলের টাইম হয়ে যায়, ভাত বসাতে হবে, এদিকে খুশ উঠে বসে আছে, ওকে খাওয়াতে হবে। তো তাই জন্য গ্যাস নেই, কিছু নেই, কি জ্বালা বলো তো। তো সেই জন্য ইন্ডাকশন ঠিক আছে, তো ওই প্রেশার কুকারে আয়ুষের জন্য ভাত বসাই, টিফিন বানাই। আয়ুষ এখন লাল চা খাবে, সেটা দিব। খুশকে খাওয়াবো, জল গরম করলাম। তার আগে আয়ুষের বাবাকে লিস্ট ধরিয়ে দিলাম বাজার করার জন্য। তো এখন যাবে বাজারে, বাজার করবে। কোলগেট নেই, কোলগেট অনেক কিছু নেই, মাসকাবারি বাজার, সেগুলো করবে। তো চলো, আনলে পরে দেখাচ্ছি। আর এখন খুশকে খাওয়াবো। ওই যে খুশ দেখো খেলা করছে উঠেই, আরেকজনের কাশি ধরে গেছে। চলো, পা ধরে, বাবার পা ধরে টানো। তুই আবার গেল। এই ক্যাটেলে জল গরম করলাম, করে ফ্লাক্সে ঢুকালাম। সারাদিন তো প্রচুর জল গরম লাগে। আর খুশকে আজকে সুজি খাওয়াবো, সুজি বানাবো। ওই যে ওই ছোট্ট ইয়েটাতে দেখি আগে, এখন আপাতত দুধ খাওয়াবো, দুধগুলি ওর খিদে পেয়েছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা কি বলবো, এটা তরমুজের জেলি। দেখো, কালকে বানিয়েছিলাম, রেসিপি শর্টস ভিডিওতে পেয়ে যাবে। কেমন দিদিভাই এসছে, বললাম যে একটু খেয়ে দেখ কেমন। খালি কি হয়েছে বলো তো, লালগুলো আছে না, লালগুলো না ছড়ায় গেছে। দেখো কোথাও কোথাও সাদা সাদা, এই দেখো, এই দেখো লালটা নিচে পড়ে গেছে। গুটি গুটি জাল দিছি যে লালটা নিচে হয়ে গেছে। সবারটা কি সুন্দর লাল হয়, আমারটা কেন এমন হয়েছে? ছাকনি দিছি। এটা কিছু দিয়ে করছিস তরমুজটা? কওয়া যাবে না, রেসিপি দেখবি। আরেকদিন আমের জেলি বানাবো। আমার ফ্রিজ নেই না, যাবে না। তো বন্ধুরা, এই যে কিছু খুলে গেছে। বাবানকে একটু ডেকে নিয়ে তো খাবে বলছে, যা। হ্যাঁ, কিছু খুলে গেছে। আর এই যে খুলে গেছে যেগুলো এখানে রেখেছি। আর ছোট্ট মতন কি বলো তো, ঠান্ডা ঠান্ডা না, গরম তো বেশ ভালোই লাগছে খেতে। তো এখানেও সমস্ত বাজার নিয়ে এসছে। আমি আয়ুষের জন্য ভাত বসিয়ে দিয়েছি। না, 3-4 রকমের বিস্কিট নিয়ে এসছে। যায় নাই তো, বাড়িতে আছে। হ্যাঁ, স্কুল যাবো বলবি, কি জ্বালা রে। যা বল, কি তাড়াতাড়ি আয়, ডেকে নিয়ে আয় জলদি। ম্যাগি এনেছে, সার, তেল, সর্ষের তেল, ডিম, বিস্কিট। হ্যাঁ, চা পাতা না, এমনি যা। তো দেখো, এখন আমি ছোট্ট মিনি কুকারটায় ম্যাগি বানিয়ে তোমাদেরকে শেয়ার করব, মানে কেমন হয় আর কি ম্যাগিটা। একটু সময়তেই, অল্প কম সময়তেই আর কি ম্যাগিটা মানে হয়ে যায় আর কি, খুব একটা সময় লাগে না। এই মিনি কুকারটা খুব হেল্পফুল, সত্যি বলছি। লিংক আমি কমিউনিটিতে দেবো,
আমি ভুলে গেছিলাম কালকে লিঙ্ক দিতে, আজকে আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে রাখবো। এদিকে বাবান এসেছে, বাবানকে দিলাম, আমি বলে আগে খেয়ে দেখতো একটা কেমন, তারপর তোর মার জন্য নিয়ে যা। ও তো আমার যা খাবে তাই, মানে যাই বানিয়ে দেই না কেন, যেটাই দেবো না কেন সেটাই ওর ভালো লাগে, তো দিলাম। সকাল থেকে সকালে এসে স্কুলের রেডি করা, খাবার বানানি সব হলো, সবাই খেয়ে দিয়ে নিয়েছে। বাজে এখন 9:39, মানে 40ই। আমি এখনও চা খাইনি, তো এখন চা বসাবো। তো চলো চা খাবো, খেয়ে দিয়ে ঘর দুয়ার গোছাবো, তারপর মাসকাবারি যে বাজারগুলো এনেছে সেগুলোকে গোছাবো, গুছিয়ে ভিডিও এডিটিং করব। রাতে অবশ্য এডিট করে রেখেছি, তারপরেও কিছু তো বাকি আছে। কাপড়গুলোকে ধোবো, তার জন্য ইন্ডাকশানে চা বসিয়ে আমি এতগুলো কাজ ছাড়লাম, মানে পুরো এই জায়গাটাকে গোছালাম আর কি। ঠিক আছে, জিনিস ঢোকালাম, এগুলো সব আর কি দরকারি জিনিস আর কি গোছালাম। ডিমের এই ট্রেটা এখনও গোছানো হয়নি, গোছাবো। আমি রাগ উঠছে, আমি হচ্ছে ইলেকট্রিক কেটেলে চাটা বসালাম না, বসালে কী হয় তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম ইন্ডাকশানে বসাই, হতে থাক আস্তে আস্তে, আমি ততক্ষণ এই কাজগুলো সারি, জিনিসগুলো গুছিয়ে নিই। বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিলাম, বাসন ফেলে রাখলেই জমে যায়, তার জন্য ধুয়ে ফেলেছি। ভাবলাম চাটা করি, খাই, মানে দেখবে একটা আশা না, চাটা হচ্ছে, আমি এদিকে কাজটা সেরে চাটা নিয়ে বসবো, শান্তি। আহা হা, দেখাচ্ছি কি হয়েছে। ফেটে গেছে কালিরামের ঢোল। দেখো এত আশা করে চাটা বানালাম, চা ফেটে গেছে। এইটাই খাবো আমি এখন। দেখো কতগুলো দুধ, ছানা হয়ে গেছে সব। সিংটা হওয়াতে যা সুবিধা হয়েছে না, কি বলবো। তো যাই হোক, আয়ুষ কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লো, এতক্ষণ তো অপেক্ষায় ছিল, আর আমি দুধ নিতে বেরিয়ে পড়লাম, একবারে দুধ নিয়ে আমিও বাড়ি আসবো। চলো মোদের এখানে যাই, দুধটা নিয়ে আসি। রেডি হলাম, যাবো। ছেলের আজকে ইঞ্জেকশন আছে, মানে একটা ভ্যাকসিন আছে সেন্টারে। রেডি হলাম, তো এদিকে দেখো বৃষ্টি চলে আসছে আমাদের এখানে, মানে একটা দিন রোদ ভালোভাবে দেয় না। এক গামলা কাপড় আছে ভেজা, ধুতে হবে, এসে ধুবো, স্নান করিনি, তাই এসে ভিজে ভিজে হলো কাপড়গুলো ধুয়ে এই যে তারগুলোতে মেলে দিব। ভিজে ধুতে হবে না, বাথরুমে এখন ধুলেই হয়ে যাবে, বাথরুমেই ধুবো ভাবছি, জল ঠল সবই আছে বাথরুমে ধুয়ে এখানে মেলে দেবো। তারপরে রান্না করা হয়নি, রান্না করব। আবার ওই যে টিনের ঘরটাকে, এটাকে ধরতে হবে, পুরো পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে। টিনের ঘরটাকে পরিষ্কার করব, দেখি আজকে করব না কালকে করব, আজকে মনে হয় না হবে, কারণ এখন 12:30 বাজে, আস্তে আস্তে তো 1-1:30 বেজেই যাবে। আবার রান্না করতে হবে, আয়ুষ 2টোর দিকে আসবে, ও আবার খাবে, তো ভাবো কত চাপ আজকে। তো চলো, ঘর দুয়ারও গোছানো হয়নি, বাইরের কাজগুলোই সারলাম, এডিট যা আছে সব হয়ে গেছে। এখন আমাদের সাথে বনির মাও যাবে, তো রেডি হচ্ছে, তো আমি রেডি হয়েছি, তো ভাবলাম ছোটো ঘরের বিছানাটা তুলে নিই। আয়ুষ যেখানে থাকে, আয়ুষের পাপা আলাদা হয়ে গেছে এখন, চলো ওই ঘরের বিছানাটা তুলে নিই। ছাতা কিনতে হবে, একটা ছাতা। আয়ুষের বাবা খুশের বাবা খুশ বের হলো, চলো। আর আমি গামছা নিয়ে গাড়িতে উঠবো, গাড়িতে যাবো তো। ওইদিকে বনের মানে রেডি হয়ে গেছে, ফোন করলো, দুটো বিছানা টাপাক করে তুলে নিলাম, পরে এসে দেখাবো, চলো। আমার ছাতা নাই, গামছা। এটা এখন গামছাটা এখন গাড়িতে রাখবো, দাঁড়াও। যাই হোক, 2 বছর ধরে যেহেতু কারোর সাথে সম্পর্ক নেই আমার, তো এখন কি বলতো, নতুন করে সম্পর্ক করতে না বেশ ভয় লাগে। তারপরেও আমার এক দিদির সম্পর্কে আজকে বলবো তোমাদের। দেওয়া হয়ে গেছে, চলে আসলাম বাড়িতে। এই যে দেখো, খুশের জন্য একটা বড় হাগিস আনা হলো, এক্সেল। বৃষ্টির দিন না, আমি তো ওকে শুধুমাত্র রাত্রে পরাই, বৃষ্টির দিনেও দিনের বেলা যদি প্যান্ট থাকে স্টকে তাহলে থাকে, প্যান্ট পরে, আর যদি প্যান্ট না থাকে, যেমন প্যান্ট নেই সব ভেজা, কয়েকটা আছে 3-4টা, তো এই জন্য হাগিস নিয়ে আসলাম আজকে, মানে পুরো দিনটাই আর কি হাগিস পরবে। তো চলো এবারে কি এনেছি, তো ভাত আছে, সেদ্ধ ভাত, কালকেরও ভাত আছে, তরকারি আছে, ঠিক আছে। ভাতটা তো নষ্ট হয়েছে, বোধহয় ফেলে দিতে হবে। আর এখানে আমি মিষ্টি নিয়ে আসলাম, কয়েক ধরনের মিষ্টি, ভুজিয়া। আমার এক দিদি আসবে বিকেলবেলা, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এসে তো আমার সাথে বলছে রাস্তায় দেখা করেই চলে যাবে, না বাড়িতে ঢুকতে হবে। তো দেখি যদি আসে, তোমাদের যদি শেয়ার করতে পারি করব। তো মিষ্টি নিলাম। আর এখানে আছে পুরি এখন আমরা খাবো, তাহলে ভাবো আমাদের অবস্থা কী, রান্না বান্না নেই,
আর আয়ুষের জন্য ভাত আনবো ওই বনির মাঠ থেকে, ওদের ভাত হয়ে গেছে তো, তারপরে দেখি রান্না। আর নন্দিনীর মা আজকে আবার নেমন্তন্ন করলো খাবার, তো দেখি কি করি। ওর জন্য বেড়ে নিলাম পুরি। চলো এখন দুজনে খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। আয়ুষ আবার ভাত খেয়েছে সকালে, আমি খাইনি, আমার খুব খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়া করে খুশকে খাইয়ে নিলাম, এবারে বাসনপত্রগুলো ধুতে চলে আসলাম। আবারও বাইরে না হালকা টিপটিপ করে পড়ছে, আমাকে কাপড় ধুতে হবে, এখনও কিন্তু আমি কাপড় ধুইনি। তো যেই কথাটা বলতে চাচ্ছি, তো বারবার বলতে চেয়েও বলতে পারছি না। কথাটা হচ্ছে, যেই দিদি আসবে এখন, সেই দিদির সাথে আমার প্রায় কয়েক মাস হলো কথা হয়। তো দিদির বাড়ি এখানে নয়, দিদির বাড়ি কলকাতাতে। এখানে মানে দাদার চাকরি সূত্রে দিদিরা এখানে থাকেন আলিপুরদুয়ারে। তো সেখান থেকেই তোরসার পাড়ে আসবে চা খেতে। তো বললাম ওখান থেকে আমাদের বাড়ি পাশে হয়, আমার সাথে একবার দেখা করে যাও। দিদি বলছে আর রাস্তার থেকে এসে দেখা করে যাব। আর রাস্তার থেকে নয়, বাড়িতে তো অবশ্যই ঢুকতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, কিন্তু দিদির সাথে যে আমি কথা বলি, দিদিকে মানে কোনো স্বার্থ ছাড়া আর কি, না দিদির কোনো স্বার্থ আছে না আমার কোনো স্বার্থ আছে, কোনো স্বার্থ ছাড়া দিদির সাথে আমি মিশেছি বা দিদিও আমার সাথে মিশেছে। তো আমাদের মনের মধ্যে যে একটা বন্ডিং সৃষ্টি হয়েছে। দিদির ছোট বাচ্চা আছে, খুশের থেকে 4-5 মাসের বড়। তো দিদিরও সেরকমভাবে সময় নেই, আমারও সেরকমভাবে সময় নেই, তারপরেও আমরা সারাদিনে একবার হলেও কিন্তু কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, ভগবানের কাছে আমি প্রার্থনা করব, জীবনে তো সবাইকে হারালাম। দেখো, দোষে গুণে ভরা মানুষ, এমন বলবো না যে আমি দোষী নই। আমারও হয়তো কিছু দোষের জন্য আজকে সবাই আমার থেকে দূরে সরে গেছে, বা তাদের কিছু দোষের জন্য আমি তাদের কাছ থেকে দূরে সরে এসেছি। তো ভগবানের কাছে এইটুকুই বলবো যে যেই সম্পর্কটাই তুমি গড়ে তুলেছো আমাদের মধ্যে, আমার আর দিদির, সেই সম্পর্কটা যেন খুব ভালোভাবে থাকে। আর আমার বড় আজকে ভীষণ, আমি দেখলাম মানে ও দেখছে যে আমি এত এক্সাইটেড দিদি আসবে বলে, ও খুব খুশি। কারণ আজ 2 বছর ধরে আমি একদম একা, ভীষণ একা। একটা কাউকে যাও, সব কথা কিন্তু বরের সাথে শেয়ার করা যায় না, মানে এমন কিছু কথা থাকে দেখবে, সে তখন না মনে হয় যে একটা যদি বান্ধবী থাকতো বা একটা যদি দিদি থাকতো আমার চেয়ে বড়, আমাকে ভালো ভালো সাজেশন দেবে। সেম হচ্ছে ওই দিদিটা, ওই দিদি আমাকে সারাক্ষণ এটা করতে বলে, সেটা করতে বলে, বাচ্চার জন্য এটা খাবার সেটা খাবার, কি ভালো হবে, আমার কি ভালো হবে, সমস্ত রকম মানে সাজেশন আমাকে দিয়ে থাকে। তো আমি মনের মতন পেয়েছি একটা মানুষ, যে আমার সারাদিনের কিছু শেয়ার করার মতন, বা যাই হোক না কেন, সব কথা শেয়ার করছি না, কেমন লাগছে, আমার লজ্জা লাগছে। তো তারপরেও বলবো যে ভগবান আমাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি করেছে, সেটা যেন খুব ভালো থাকে, বন্ডিংটা ভালো থাকে। জীবনে অনেক হেরে গেছি, অনেক মানুষকে চিনেছি, অনেক স্বার্থবাদী মানুষ আমার জীবনে এসেছে, স্বার্থের জন্য মিশেছে, স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে ছেড়ে চলে গেছে। আমার দুর্দিনে তারা আমার পাশে ছিল না, যখন সত্যি সবার আমার পাশে থাকার কথা, যে আমার কাছের মানুষ, তারা আমার পাশ থেকে সরে গেছে, আমাকে ভুল বুঝেছে, আমাকে একটু বিশ্বাস করতে পারেনি, লোকের কথা শুনে তারা আমাকে ভালো মন্দ বিচার করেছে। আজ তাদের থেকে আমি অনেকটা দূরে চলে গেছি বন্ধুরা। আজ হয়তো তারাও বুঝছে যে প্রিয়া কিন্তু ভুল ছিল না, প্রিয়া ঠিক ছিল বলেই আজকে সবাই প্রিয়াকে ভালোবাসছে। কমেন্ট বক্স দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজ প্রিয়াকে সবাই ভালোবাসে। প্রিয়া মাঝখানে মানে এপি ব্লগস চ্যানেলটা মাঝখানে পুরো ডাউন হয়ে গেছিলো, আবার এপি ব্লগস চ্যানেল আগের মতো চলছে। তো আজকে আমার বরটাও খুব খুশি হয়েছে যে প্রিয়া একা একা চলে, একা একা থাকে, কারোর সাথে কথা বলে না। তো সে আজকে কারোর জন্য অপেক্ষা করছে, সে আজকে কারোর জন্য এতটা আনন্দ। তো ও কিন্তু খুব খুশি হয়েছে, মানে ওর ফিলিংস, মানে ওর মুখের মানে হাবভাব দেখে আমি বুঝতে পেরেছি যে আমার খুশিতে ও খুশি হয়েছে। তো যাই হোক, এই সম্পর্কটা যেন টিকে থাকে বন্ধুরা, কোনো রকম ভুল বোঝাবুঝি যাতে সৃষ্টি না হয়। সম্পর্কের ভুল বোঝাবুঝি কিন্তু খুব খারাপ জিনিস, জানো তো। যেই মানুষটাকে তুমি বিশ্বাস করবে, দিন দিন আরও যা দেখছি ওয়াইটি স্টুডিওতে, কিছু মনের কথা শেয়ার করলেও সেটা পাবলিশ হয়ে যাচ্ছে। বন্ধু হয়ে বন্ধুর মর্যাদা দিতে পারছে না, দিদি হয়ে বোনের মর্যাদা দিতে পারছে না। হ্যাঁ, এরকম অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে, ওয়াইটিতে দেখতেই পাচ্ছি। তো আমি চাই আমাদের এই সম্পর্কটা যেন ভালোভাবে থাকে। স্নান করলাম, করে ঠান্ডা ঠান্ডা জেলি খাচ্ছি। বাপরে বাপ, কত যে কাজ থাকে। বাথরুমে স্নান করেছি দরজা দিয়ে, মানে দরজাটা কোনো রকমভাবে দিয়ে, ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, দিয়ে স্নান করছি। কি মজা করে স্নান করলাম। দরজা নেই তো কী হয়েছে, এমনি স্নান করবো। তবে একটা কথা ঠিক, জেলিটা দেখতে যতটা ভালো, খেতে মনে হয় তরমুজই ভালো। মানে তরমুজ যেমন, তরমুজটাই খেতে টেস্টি। তরমুজ
ঠান্ডা ঠান্ডা তরমুজ, সেই টেস্টি। নিচটা তরমুজ তো, ওপরটা জেলি। বাচ্চাদের মতো। এই ডাস্টবিনে গেল, এক ঢেলে ডাস্টবিনে। বাচ্চা মানুষের মতো জামাই মুখ মুছি। কি রে, কি দৌড়াদৌড়ি করিস কেন? তোর মা কই রে? চলো এখন নন্দিনীর মা অপেক্ষা করছে, যাই এখন। তোমরা নন্দিনীর মার বাড়িতে অল্প লুচি বেলে দিয়ে, আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি, লুচি বেলে দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। ওই যে বললাম একটা দিদি আসবে, দিদিটা আমার ভিডিও দেখে আর ভালো সম্পর্ক আর কি দিদির সাথে, আমাদের প্রায়ই ফোনে কথা হয়। তো দিদি কলকাতায় থাকে, এখানে দাদার চাকরি সূত্রে এখানে আছে। তো যাই হোক দিদি আসবে না, আমি এত জোর করলাম। তো দিদি আমার ভিডিও দেখে এই যে এগুলো ডগা পাতা খুব পছন্দ করে, তো দিদির জন্য কয়েকটা কাটবো। কেউ যদি আমাকে একটু ভালোবাসে, তাকে যে আমি কতটা ভালোবাসবো না সেই মানুষটাও জানে না। সত্যি বলছি, একটু ভালোবাসা, এই ভালোবাসাটাই পেতে গেলে জানো তো ভালোবাসারও অনেক দাম। এই ভালোবাসার দামটাই অনেকে দিতে জানে না। একটু ভালোবাসলে আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। আজকে দিদিকে সাক্ষাৎ সামনে থেকে দেখতে পেয়ে আমি এত খুশি হয়েছি। দুর্ভাগ্য তোমাদের দেখাতে পারলাম না আমার দিদিকে। দিদি কেন বলছি বারবার, সরি, আমার থেকে মানে আমরা সমান বয়সী আর কি, বারবার মানে দিদি চলে আসে মুখে। যাই হোক, পরবর্তীতে আমরা ঠিক করে নিয়েছি ব্যাপারটা, যে দিদি ডাকবো না, দুজনকে নাম ধরে ডাকবো। যাকে ডগা পাতাগুলো কেটে নিলাম, এবারে আমি প্যাক করে রাখবো, কারণ এসে তো বসবে না, তাড়াহুড়ো করে চলে যাবে, তো খালি দেখা করবে আর চলে যাবে। তো দেখি আসলে পরে বুঝতে পারবো কতক্ষণ জোর করে আটকে রাখতে পারি। তো আজকের ভিডিওতে না তোমাদেরকে ওকে দেখালাম না, নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। আমার কি বলবো, দিদি দিদি বলতে বলতে একটা অভ্যস্ত হয়ে গেছে, আমি এখন নাম ধরে বলতেও আমার লজ্জা লাগে, কীরকম যেন লাগে। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো। এত সুন্দর দেখতে, মানে কি বলবো, সত্যি খুব সুন্দর, একদম দুর্গা ঠাকুরের মতো দেখতে। তো দুটো বাচ্চা, মানে দুটো ছেলে, একটা ছেলে ক্লাস 5-এ পড়ে আর ছোটোটা হচ্ছে এই হাঁটা শিখেছে মাত্র। চলো এবারে আমি একটু হালকা ঘরদুয়ার গুছিয়ে নিই, এক্ষুনি আসবে, তো ঘরদুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে বসে থাকি। বললাম না, দুর্ভাগ্য তোমাদের দেখাতে পারবো না, অন্য কোনো দিন দিদিকে দেখাবো। দিদি এসে বেশিক্ষণ থাকেনি, আমি খালি মিষ্টি কটা বেড়ে দিয়েছি, সন্দেশ মিষ্টি যেটা এনেছি বেড়ে দিয়েছি, খেয়ে দিয়েই চলে গেছে আর কি, একদম বসেনি। তো চলো এবারে নন্দিনীর মার বাড়িতেও আর শেয়ার করলাম না, যেহেতু নন্দিনীর মা ভিডিওটা করছে তাই আমি আর শেয়ার করলাম না। ওদের বাড়িতে লুচি মাংস খেয়ে এই জাস্ট আসলাম, এসে এবার দেখি কুশের হালকা নাক দিয়ে জল পড়ছে। ওর তো আজকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো শরীরটা একটু খারাপ, তো ভাবলাম একটু সর্ষের তেল ওকে সুন্দর করে মেখে দিই। ওইদিকে আয়ুষের বাবা কাটছে তরমুজ, মানে টিউশন টিচার এসছে, তো চাও বানিয়ে দিতে পারছি না, মানে এইদিকে ছেলেকে নিয়েই ব্যস্ত। তো ওকে বললাম তুমি একটু তরমুজ কেটে দাও, তো দেখো কি সুন্দর তরমুজ কেটে এনেছে। আর তরমুজটা যে এত মিষ্টি কি বলবো, এটা আমরা যেটা আগের দিন এনেছিলাম, আর দিদিও কিন্তু আমাদের জন্য, আবার দিদি বলছি সরি, ও কিন্তু আমাদের জন্য তরমুজ নিয়ে এসেছে, বেস্টি। তো তরমুজ নিয়ে এসেছে, তরমুজ ওটা কাটা হয়নি, এটাই কাটা হলো, যেহেতু এটা আগে আনা হয়েছে, এত মিষ্টি ছিল। তো এবার দেখো ছেলেকে আমি হাতে পায়ে তেল মাখিয়ে দিচ্ছি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা। তো ওই যে একটা আয়ুষ বাবা জীবন আর মাস্টারদার জন্য নিয়ে যাচ্ছে, খালি তো আর রাত্রে ভাতও খাওয়াতে পারবো না বোধহয়। থাক, না খেলে কোনো ব্যাপার না, পুরি খাইছে নন্দিনীদের বাড়িতে। আরে তোমার ওর কথা না, আমাদেরই কথা বলি। বাদ দাও, ভাত খাও। দেখি হুম।